হুট করেই সায়ান হেসে ফেলল। মানহা অবাক হলো না, সায়ানের মনোভাব জানেও। প্রেম ভালোবাসার সম্পর্কে ওর কি ধারণা সেটাও জানে, তাই ও সায়ানের থেকে কোনো বুঝদার কথা আশা করলো না। সায়ান হাসি কমিয়ে খাবার নাড়তে নাড়তে বলল, তুমি আসলেও তুমি নেই মানহা। যাক, তাও ভালো। 2 বছর পরই হোক, ইউ হ্যাভ গট লাভ অফ ইয়ার লাইফ। কংগ্রাটস। সায়ান বেশ মজা নিয়ে বলছিল আর খাচ্ছিল। মানহা কিছু বলল না, অবাকও হলো না, কেননা ও জানতো এসব শোনার পর সায়ানের প্রতিক্রিয়া কেমন হবে। দুজনের মাঝে কেউ যদি কখনো সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চায়, সেটা অপরজন বিনা বাক্যে মেনে নিবে। ওদের প্রেম শুরুর শর্তগুলোতে এটাও একটা শর্ত ছিল, আর সায়ান হামিদ কখনোই কোনো শর্তকে অতিক্রম করতো না, আজও করলো না। বরং আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, আমার বিষয়ে তোমার নতুন বয়ফ্রেন্ড জানে? হুম, শুরুতেই বলেছি আমরা কী ধরনের সম্পর্কে আছি। হি হ্যাজ নো অবজেকশন উইথ ইট। গুড। আর তুমি যে নতুন নতুন প্রেমে পড়েছ, তোমার পাপাকে বলেছো এটা? হুম। ওয়াও। আঙ্কেলকে জিজ্ঞেস করো তো, আমাকে যে উনি ওনার অফিসে জয়েন করার অফার দিয়েছিলেন, সেটা তোমার নতুন প্রেমিককেও দিয়েছেন কিনা? দুজনে মিলে হাসি খুশি ভাবে খাবার শেষ করে ওরা বিল পে করে মানহাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরোলো সায়ান। তারপর প্যান্টের পকেটে দুহাত গুজে ওর গাড়ির সামনে দাঁড়ালো। মানহা ওর সামনাসামনি দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ শায়ান্ন। ফর হোয়াট? সবটা এত স্বাভাবিকভাবে নেওয়ার জন্য। তো তুমি কি এক্সপেক্ট করেছিলে, ব্রেকআপের শোকে আমি কান্নাকাটি করব? না, ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই চিনি তোমাকে। প্রেমিকার বিচ্ছেদে দেবদাস হওয়ার মতো ক্যারেক্টার যে তুমি নও, 6 বছরের পরিচয়ে এটুকু তো জানি। সায়ান তেমনি হাসলো, তারপর হাত ঘড়ি দেখে নিয়ে বলল, যাই হোক, অনেক রাত হয়ে গেছে, যাওয়া উচিত আমাদের। তুমি এগো। আর হ্যাঁ, পারলে আমাকে এক্স না ভেবে ফ্রেন্ড ভাবো। আইল বি অলওয়েজ দেয়ার ফর ইউ। নতুন সম্পর্কের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। মুচকি হেসে পা বাড়াচ্ছিল সায়ান। হুট করেই ওকে পেছন থেকে ডাক লাগালো মানহা। সায়ান দাঁড়িয়ে পেছন ফিরল, ভ্রু নাচিয়ে বোঝালো কি। মানহা এক পা এগিয়ে বলল, তোমার জন্য একটা সাজেশন আছে, দেবো? লাভগুলো হয়ে গেছো, দাও। পরের বার কোনো সম্পর্কে জড়ালে সেম মেন্টালিটি খুঁজো না। সেম মেন্টালিটি তো ছিলাম আমরা, অথচ 2 বছরেও তুমি আমার প্রেমে পড়তে পারোনি। তাই এবার ভালোবাসলে নিজের উল্টো কাউকে খুঁজো। তুমি বিরক্ত হলে সে যেন আহ্লাদি হয়, তুমি রাগলে সে যেন শান্ত থাকে, তুমি দূরে গেলে সে যেন তোমার কাছে থাকে, তুমি বললে সে যেন চুপ থাকে, এমন। সায়ান থমকায়, মানহার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল ও। আসছি, অল দ্য বেস্ট। বলে ড্রাইভিং সিটে বসে গেল মানহা। ও গাড়ি নিয়ে চলে গেলে ধ্যান ভাঙে সায়ানের, কিন্তু মাথা থেকে মানহার বলা কথাগুলো শুনল না। হয়তো সবচেয়ে গাঢ় হয়ে রইল ওর বলা শেষ লাইনটা। কেমন মেয়ে লাগবে সায়ানের? ও বলে কেউ যেন চুপ থাকে এমন মেয়ে। চুপ থাকে? এই হুল্লোড়ময় দুনিয়াতে চুপ থাকে কে? কথা না বলে কে থাকে? বোবারা? দুম করে ওর মাসফিকের বোনের কথা মনে পড়ে যায়। মাথা তৎক্ষণাৎ ছাড়া মারল সায়ান। কী সব উল্টাপাল্টা ভাবছে ও। এসব নির্ঘাত মানহার সাথে সময় কাটানোর ফল। সায়ান তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলল, প্রেম করা মানহার সাথে আর দেখা সাক্ষাৎ করবে না ও। প্রেমে পড়ে গোল্লায় গেছে এই মেয়ে, ওর সাথে যোগাযোগ রাখলে ওর মাথাও গোল্লায় যাবে। আর সায়ান হামিদ প্রেমে পড়ে গোল্লায় যাওয়াদের দলে নাম লেখাতে চায় না, কদাপি নহে। অফ ডে থাকায় বেলা 2টায় বিছানা ছাড়লো সায়ান। মোবাইলে ঘড়ি দেখার পর ওর মনে পড়ল মা আজ বাসায় নেই, কেননা এভাবে ঘুমানোর সুযোগ সব অফ ডেতে থাকে না ওর। বাসায় থাকলে মিসেস সরার সকালবেলা ওকে খাওয়াতে ডেকে তুলবেনি। সরার হামিদ আজ স্ত্রীকে নিয়ে পুরনো এক প্রতিবেশীর দাওয়াতে গিয়েছেন। দাওয়াত ছিল ওদের 4 জনেরই, কিন্তু সায়ান বাসায় পড়ে পড়ে আরাম করার চেয়ে দাওয়াতে যাওয়াকে কখনোই মানত না। ছুটির দিনটায় পছন্দের মুভি দেখবে বলে দিবাও যায়নি। কাঁধের পেছন দিক টিপতে টিপতে ঘুমু ঘুমু অবস্থায় ড্রয়িং রুমে আসলো সায়ান। টিভি অন করে সোফায় বসে বসে দিবা মোবাইল ঘাঁটছিল। এক পলক ভাইয়ের দিকে চেয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, এসেছেন নবাব? এতক্ষণে ঘুম ভাঙলো আপনার? হুম, একটু দেরি হয়ে গেছে। কি করব বলো, বাপের মন জুগিয়ে চলা চিন্তা মাথায় নিয়ে ঘুমাতে যায় না তো। রেগে ফোন রেখে মুভি চালু করলো দিবা।
জবাব দিয়ে সায়ান কিচেনে এগুলো। ফ্রিজ থেকে এক বোতল জুস আর ব্রেডের প্যাকেট নিয়ে বসে গেল সোফায়। সেন্টার টেবিলে পায়ের উপর পা তুলে ব্রেড মুখে পড়লো। দিবা বলল, শুধুমাত্র বেড়ে খাওয়ার আলসে মতে এসব গিলছিস তাই না? মাকে আর কত চালাবি বলতো? মা জ্বলে না, তুই জ্বলিস। আমার এত সময় নেই যে তোকে নিয়ে জেলাস হব। তুই কাজের কথায় আয়। নিষ্কর্মা যখন হয়েছিস বিয়েটাও কর, যাতে তোর সব কাজ তোর বউ করে দেয়। আমার কাজ যাতে আরেকজন এসে করে দেয়, এর জন্য আমার বিয়ে করা লাগবে? করবি না বিয়ে? তাহলে কি মানহা আপুকে এমনি এমনি বাসায় নিয়ে আসবি? বিয়ে করব কি করব না সেটা পরে দেখছি। তুই আপাতত তোর এই ফালতু কথাবার্তার মাঝে মানহাকে আর টানা বন্ধ কর। শি ইজ টোটালি আউট অফ ইট নাও। উই ব্রোক আপ ইয়েস্টারডে। কি? মানহা আপু ঠিকলো না? ওনা একদম তোর মতো মেন্টালিটি ছিল। 6টা বছর বেছে বেছে একজনকে ধরেছিলি, সেটাও চলে গেল। এখন তাহলে তোর কি হবে রে ভাইয়া? মেয়ে কোথায় পাবি তুই? বিয়ে করবি কাকে? চরম বিস্ময় নিয়ে বলল দিবা। ও নাটকীয় ভাবকে পাত্তা দিল না সায়ান। নিরস কণ্ঠে বলল, রিমোট দে। দেখছিস না মুভি দেখছি? মোবাইলে দেখেছে, আমাকে রিমোট দে। না, আমি টিভি দেখবো। এবারে সায়ানের রাগ হয়। অপর পাশ থেকে রিমোট নেবে বলে হাত বাড়ালো। দিবা খপ করে নিয়ে নেয় রিমোটটা, কেননা ও ভালো মতোই জানে এখন সায়ানের হাতে রিমোট যাওয়া মানে সারাদিনে আর রিমোট হাতে না পাওয়া। সায়ানের ধৈর্য ওই অবধি ছিল। উঠে দাঁড়িয়ে সোজা দিবার ঘরে গেল ও। ড্রেসিং টেবিলের সামনে যে কয়টা প্রসাধনী পেল সব নিয়ে এসে ড্রয়িং রুমের জানালার ঘেঁষে দাঁড়িয়ে বলল, রিমোট দিবি নাকি এগুলো নিচে ফেলবো? হতবাক হয়ে বসে রইল দিবা। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রিমোট সোফায় ছুঁড়ে মারল। হনহনিয়ে এসে ভাইয়ের কাছ থেকে জিনিসপত্র নিয়ে চলে গেল নিজের ঘরে। সায়ান জয়ের ভঙ্গিতে হেলে দুলে সোফায় গিয়ে বসলো। রিমোট হাতে নিয়ে পছন্দসই মুভি খুঁজতে লাগলো। ঠিক সে সময় পাশে থাকা দিবার ফোনে আলো জ্বলে ওঠে। অনিচ্ছাকৃতভাবে সেদিকে তাকিয়ে টিভি দিক ফিরেছিল সায়ান, কিন্তু সেকেন্ডের ব্যবধানে ওর মস্তিষ্ককে মনে করিয়ে দিল একমাত্র দিবার ফোনের স্ক্রিনে কি দেখলো ও। সায়ান তৎক্ষণাৎ ফোনের দিকে তাকালো। লক স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। সেখানকার মেসেজে বাংলিশে লেখা, তাহলে 5টার দিকে পাড়ার পাবলিক লাইব্রেরিটায় চলে এসো। আর মেসেজদাতার নাম জানু। স্ক্রিন লাইট বন্ধ না হওয়া অবধি সায়ান এক দৃষ্টিতে দিবার ফোনের দিকে চেয়েছিল। তারপর টিভি বন্ধ করে রুমে চলে আসলো। তারপর গোসল সেরে ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো একটা। 4:30টার দিকে সায়ান যখন রুম থেকে বেরোলো, দিবা তখন নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে। খোলা দরজা দিয়ে সায়ান বোনকে লিপস্টিক পরতে দেখলো। অতপর টিভি অন করে সোফায় বসে গেল। দিবা একদম রেডি হয়ে গুনগুন করতে করতে রুম থেকে বেরোলো। ভাইয়ের সামনে এসে বলল, এখানে একটা পাবলিক লাইব্রেরি আছে না, ওখানে যাচ্ছি। মাগরিবের আগে চলে আসবো। বাবা মার আসতে তো দেরি হবে। তুই কি বাসায় থাকবি নাকি বেরোবি? আমি কি চাবি নিয়ে যাব? বেরোবো, কিন্তু তোর চাবি নাও লাগবে না। বাহ, আমার পরে বেরিয়ে তুই আমার আগেই বাসায় ফিরবি? ব্রেকআপ করে এত উন্নতি হয়ে গেল তোর? সায়ান জবাব দিল না। ওর চোখ টিভিতেই। দিবা উত্তরের অপেক্ষা করলো না। বেসিনের আয়নায় চেহারা দেখে গলার দিকে চুল ঠিকঠাক করে বেরিয়ে গেল। ও চলে গেলে সায়ান তৎক্ষণাৎ টিভি বন্ধ করে ফেল। নিচের টোট কামড়ে ধরে কিছুটা সময় সবাই চুপচাপ বসে রইল। তারপর চলে গেল নিজের ঘরে। কাপড় থেকে শার্ট বের করে গায়ে পড়তে পড়তে বেরিয়ে আসলো বাসা থেকে। সায়ানদের বাসা থেকে 5 মিনিট হাঁটলেই স্থানীয় গণগ্রন্থাগার। গুগল ম্যাপ দেখে দেখে লাইব্রেরিটার সামনে এসে দাঁড়ালো সায়ান। লাল ইটের পুরনো দেওয়ালের একতল বিল্ডিং এটা। দরজার দুপাশের দেয়ালে খোপে ছোট ছোট ইনডোর প্লান্ট রাখা। সামনে একটা নেমপ্লেটে খোদাই করা বইঘর, ফাউন্ডেড বাই তারেক তালুকদার। দরজার বাইরের দুই পাশেও বইয়ের স্তূপ। নাম না জানা লতানো গাছের সবুজ পাতা তাদের উপর ঝুলছে। ভেতরে ঢুকলে কাগজের গন্ধ ধপ করে নাকে লাগে। সায়ান চারপাশ দেখলো। ছোট্ট ঘর, মাথার উপরে ধীরে ধীরে ধুলোমাখা ফ্যান ঘুরছে। বইয়ের পাতা উল্টানোর শব্দ কানে আসছে। পায়ের নিচে শান বাঁধানো মেঝে, দেয়ালে বহু পুরনো প্রচারপত্র, ছাপা পত্রিকাগুলো, হাতে লেখা নোটিশ, পোস্টার আর পত্রিকা টানানো। কাঠের পুরনো তাকে গাদাগাদি করে রাখা বই। সামনে তাকের সাথে দুটো সাইন নোট।
বই বাঁদিকে পড়ার জায়গা ডান দিকে। সায়ান বাদিকে গিয়ে দিবাকে খুঁজতে লাগলো। পা দুটো বুকশেলফের মাঝের গলি দিয়ে এগোচ্ছিল। হঠাৎই চুরির আওয়াজ। পেছন ফিরল সায়ান। সেখানে টুলের উপরে দাঁড়ানো মানবীকে দেখে ও এক প্রকার আটকে গেল। সালোয়ার কামিজ পরিহিতা কোনো এক মেয়ে যে টুলের উপর দাঁড়িয়ে শিল্পে কিছু একটা করছিল সেটা চোখে পড়েছিল ওর। গুরুত্ব না দিয়ে তাকে পাশ কাটিয়ে চলে এসেছিল ও। কিন্তু সে মেয়েটা যে সাজ হবে তা কল্পনা করেনি। হালকা গোলাপি রঙা ছিপিচ ওনা গলার দুপাশ দিয়ে সামনে দেওয়া, কোমর অবধি লম্বা চুল। চুল কিছুটা উঁচুতে ছুটি করা সাজকে সায়ান সেদিন শাড়িতে কান্নারত অবস্থায় দেখেছিল, যার ফলে আজকে চিনতে কিছু সময় লেগেছে ওর। ডান হাতে ওপরে তাক ছাড়তে ছাড়তে বাঁ হাতে শিল্পে দুবার বাড়ি লাগলো সাজ ওর হাতের স্টিলের সরু চুড়িগুলো ঝুমঝুমিয়ে ওঠে। একেবারের জন্য নিচে না তাকিয়েও ডান হাতের পিঠে গলার দিক ডলা মারল। আবারও ঝাড়া ব্যস্ত হয়। বাঁ হাতের আঙুলে ইশারা করলো মেঝেতে জড়ো করে রাখা বইয়ের দিকে। সায়ান টের পেল বইগুলো সাজাবে বলে এগুলো হাতে এগিয়ে দিতে বলছে সাজ। কিছু একটা হয় সায়ানের, আর সে কিছু একটা ছিল সাজের কাজে লাগার ইচ্ছা। টু শব্দটাও না করে বই হাতে তুলে নিল। একটা একটা করে সাজের হাতে দিতে থাকলো। সাজও কোনো দিক না তাকিয়ে সেগুলো শেলফে সাজাতে লাগলো। যতটা মনোযোগ দিয়ে বই সাজাচ্ছিল সায়ান ততটাই নিভৃতে ওকে দেখছিল। সাজের হাতের চুরি রিমঝিম আওয়াজ ওকে যেন অন্য কোনো দিকে তাকাতেই দিল না। সাজের দিক চেয়েই বই তোলা এগিয়ে দেওয়ার কাজ করছিল। কিছু সময়ের মধ্যেই মেঝেতে রাখা বই ফুরিয়ে যায়। হাত খালি হওয়ার সাথে হুঁশে ফেরে সায়ান। এখন কি করবে তা ভেবে পাচ্ছিল না। সাজ গোড়ালি উঁচিয়ে তখনও শেলফের ফাঁকা জায়গা দেখছে আর বা হাত বাড়িয়ে বই চাচ্ছে। দুবার চাওয়ার পরও যখন ওর হাতে কোনো বই আসলো না, বিরক্তিতে কপাল কুঁচকে নিচে তাকালো। নিচে দাঁড়ানো মানবকে দেখে সাজের দৃষ্টি অনিয়মিতভাবে প্রসারিত হয়। আগের দিনের পরিকল্পনা মতো অব্রকে নিয়ে লাইব্রেরি গোছাতে এসেছিল ও। এখানে তো এক মুহূর্ত এই মুহূর্তে অব্রের থাকার কথা, কিন্তু পরপরই মনে পড়লো ক্লাসমেট দিবার আসার পর ওকে বই দেখাতে নিয়ে গেছে সে। আর সেখানে এখন খয়েরি শার্ট আর কালো ট্রাউজার পরিহিত সায়ান হামিদ দাঁড়ানো, ঘাড় উঁচিয়ে ওর দিকেই চেয়ে সে। আকস্মিকতায় পায়ের তলার মাটি সরে যাওয়া, এর আগে কখনো এমন কিছু অনুভব করেনি সাজ। কিন্তু দুদিন আগে অপবাদ দিয়ে ওর বিয়ে ভেঙে দেওয়া মানুষটাকে দেখে আজ ওর পায়ের তলা টুলটা ঢেউয়ের মতো দুলে উঠল যেন। সাজ টালমাটাল হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। অবলম্বন হিসেবে মাঝ বরাবর শিল্পের বইও আঁকড়ে ধরেছিল ও, কিন্তু লাভ হয় না। কিছু বুঝে ওঠার আগেই ঘটে অঘটন। ধপাধপ বই পড়ার আওয়াজ শুনে চমকে ওঠে দিবা অব্র। দুজনে এতক্ষণ একই টেবিলের উল্টো পাশে বসে বই পড়ার ভান করছিল, আর মাঝে মাঝে দুজনে চোখাচোখি হয়ে গেলে লাজুক হাসছিল। অব্রকে সাজ কী কারণে লাইব্রেরিতে নিয়ে এসেছিল সে কথা ভুলে গিয়েছিল, কিন্তু ওকে ওর কাজ মনে করিয়ে দেয় লাইব্রেরির শোরগোল। টেবিলে বসা বাকি তিনজনও মাথা তুলে তাকালো। অব্র সামনে থাকা বইটা বুকে তুলে তৎক্ষণাৎ এলোমেলো পায়ে দৌড় লাগালো। অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায় দিবাও। দুজনেই দ্রুততার সাথে ও এগিয়ে এসে আওয়াজের উৎসের দিকে, কিন্তু আসার সময় ওরা যা দেখলো নিজের চোখে বিশ্বাসই হলো না ওদের। সায়ান সাজ মুখোমুখি, টুলের উপর দাঁড়ানো সাজ সামনের দিক হেলে আছে, দুহাতে ও সায়ানের কাঁধের শার্ট খামচে ধরা, আর সায়ানের দুহাত ওর কোমরে। দুজনেই পাথরের মূর্তির মতো আটকে আছে। বড় হতে হতে দুজনের চোখই প্রায় বেরিয়ে আসার উপক্রম। ঠিক নিচেই সুজি ঘাড় উঁচিয়ে উপরে তাকানো, থেমে আছে এরকমভাবেই। অব্র স্বাভাবিক থাকলে হয়তো বলে ফেলতো, কিন্তু অব্র স্বাভাবিক ছিল না। এটুকু আজ বেরোলো না ওর মুখ দিয়ে। এর আগে বোনকে কখনো কোনো ছেলের সাথে কল্পনাও করেনিও, অথচ সেই আপুই এই মুহূর্তে কারো এতটা কাছে গা ছুঁয়ে দাঁড়ানো। আর সে মানুষটা আবার কে? সায়ান হামিদ, যে কিনা দুদিন আগে ভয়ঙ্করতম অপবাদ দিয়েছিল সাজকে। অব্রের মাথা ঘোরায়, চোখ ঝাপসা হয়। ওর সাথে দাঁড়ানো দিবার অবস্থাও সুবিধার না। ও জানে গতকালই মানহার সাথে ব্রেকআপ হয়েছে সায়ানের, এর মধ্যে আজই সে আরেকজনের সাথে রোমান্স করতে আসবে না। তারপর সে যখন হয় মাশফিক তালুকদারের বোন, তখন তো আরও না। তালুকদার নিবাসে হওয়া ঘটনা অব্রকে বলেছিল। যেহেতু দিবা ভাইয়ের স্বভাবের সাথে পরিচিত,
তালুকদার নিবাসে হওয়া তাণ্ডবের কারণটাও বাবার থেকে জেনেছিল। দিবা সবে জমে থাকা সায়ানকে ডাক দিতে যাবে, ওদের চারজনের কানে আসে সাজ। মাশফিকের কণ্ঠ শুনে চমকে ওঠে সবগুলো। একসাথে দরজায় তাকায় ওরা। মাশফিকের শক্ত চোখ মুখ দেখে অভ্র ঢোক গেল একটা। উপস্থিত চারজনের কোনো কিছু মনে না থাকলেও সাজের নিজের অবস্থান মনে পড়ে। হুড়মুড়িয়ে সরতে যাচ্ছিল, কিন্তু তাতে ঘটে উল্টোটাই। পায়ের তলা টুলটা পিছলে গিয়ে আবারও পড়ে যাওয়ার দশা হয় ওর। সায়ান মাশফিকের থেকে দৃষ্টি সরিয়ে সাজকে সামলালো। তবে এবার ওদের পরিস্থিতি ছিল আরও অনাকাঙ্ক্ষিত। সাজের কোমর দুহাতে জড়িয়ে ওকে শূন্য তোলে, ঘুরিয়ে সায়ান ওকে নিচে নামিয়েছে। সাজ কিং কর্তব্যে বিমূঢ়। এটুকু সময়ে ঘটে যাওয়া এত সবের জন্য প্রস্তুত ছিল না ও। পায়ের তলায় মাটি ফেরত পেয়ে একদণ্ডের জন্য সায়ানের দিকে চেয়েও ভাইয়ের দিকে ছুট লাগালো, কিন্তু মাশফিক ওর দিকে তাকায়নি। পরিস্থিতি সামলাতে সাজ হাত নাড়িয়ে ভাইকে কিছু বোঝাতে যাবে, তার আগে পেছন থেকে কানে আসে সরি। যতদূর অবাক হওয়া যায় অবাক হয়েছিল দিবা। ওর মনে হলো ও নিজের চোখ কান ভুল দেখছে, ভুল শুনছে। এদেরকে খুলে পরিষ্কার করে পুনরায় জায়গা মতো বসিয়ে দেওয়া উচিত। হাজারো বেপরোয়া কাজ করার পরও ভাইয়ের মুখে এই সরি শব্দটা দিবা কখনো শোনেনি। স্বয়ং সরোয়ার হামিদও ছেলের মাঝে কখনো অনুশোচনাবোধ জাগাতে পারেনি। অথচ সেই সায়ানি আজ সরি বলল। ওকে ঘুষি লাগানো, ওর কলার ধরা মাশফিক তালুকদারের বোনকে সরি বলল। বিমূঢ় হয়ে পেছন ফিরল সাজ। সায়ানের বরাবরের মতো সে নির্বিকার চিত্ত। চারপর স্তব্ধ রইল। মাশফিক তেতে উঠল, বোনকে পাশ কাটিয়ে সায়ানের দিকে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায়। কাঁধের ব্যাগটা পাশে টেবিলে রেখে সায়ানের দিকে হাতও বাড়ালো, কিন্তু সায়ান ওর মারমুখো হাতটা ধরে ফেলে। মাশফিকের হাতকে নামিয়ে ধরে পেছনে দাঁড়ানো সাজের দিকে উকি দিল। ও বলল, আজকের জন্য না, সেদিন সবার সামনে ওভাবে কথা বলার জন্য সরি। শ্বাসকে সাজ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সেকেন্ড দুই সময় নিয়ে ওর বড় বড় চোখের বিষয়ের ভাষা বুঝলো সায়ান। তারপর মাশফিকের দিকে চাইল। হাত ছাড়ানোর জন্য বেশ ভালো মতো জোর খাটাচ্ছে সে, কিন্তু পারছে না। সায়ান শান্তভাবে বলল, অ্যান্ড ইউ মিস্টার মাশফিক তালুকদার, সেদিন তোমার বোনকে সবার সামনে অপমান করেছিলাম বলে মেরেছিলে, কিছু বলিনি। আজকে তোমার বোনকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। আপ্যায়নের পরিবর্তে আজই যদি হাত তুলতে আসো, এই হাত কিন্তু ঠিক থাকবে না। অ্যান্ড আই মেন ইট। সায়ানের মুঠোতে থাকা হাতখানা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এমনটাই অনুভব হলো মাশফিকের। ওর চেহারায় ব্যথা ফুটে ওঠে। সায়ান ব্যাপারটাকে আরও বাড়ালো না, ছেড়ে দিল মাশফিককে। তারপর ওর কিঞ্চিত এলোমেলো হয়ে থাকা কলাটা দুহাতে মুঠো করে পর মুহূর্তে সেটাকে ঠিক করার মতো করে হাত বোলালো। আর কেউ না বুঝলেও মুশফিক বুঝলো ওর জন্য নীরব সতর্কবার্তা ছিল এটা। সেদিনও যে সায়ানের কলার ধরেছিল সেটাও ভোলেনি সায়ান হামিদ। বাহাতে শার্টের ডান হাত আর একটু গুটিয়ে সায়ান দিবার দিকে তাকালো। এক পলক ওর পাশের অব্রকে দেখে নিয়ে পুনরায় বোনের দিকে তাকিয়ে বলল, তুই কি এখন ফিরবি নাকি দেরি হবে? কেমন দেখতে চাইছিল না দিবা। আলামত অব্দি ঠিক আছে। কিছুটি না বলে গুটিসুটি পায়ে ভাইয়ের কাছে চলে আসলো। ডান হাতের বৃদ্ধা আঙ্গুলগুলো প্যান্টের পকেটে বাঁধিয়ে বাইরের দিকে হাঁটা লাগলো সায়ান। মাশফিককে পাশ কাটিয়ে গেলে একেবারেই গাছাড়া ভঙ্গিতে, কিন্তু সাজকে পাশ কাটানোর সময় কি ভেবে যেন দাঁড়িয়ে গেল। সাজ নড়ে চড়ে দাঁড়ায়। সায়ান নমনীয় আওয়াজে বলল, সেদিন জেদের বসে তোমার নামে অনেক বেশি বাজে শব্দের ব্যবহার করে ফেলেছে। তোমার বিয়ে ভাগের ইন্টেনশন আমার ছিল না, পারলে ঘটনাটা ভুলে যাও। সরি এগেইন। দিবা এবারেও বড় বড় চোখে বিস্ময়েটে ভাইকে দেখলো। যে ছেলে জীবনে একবারও সরি বলেছে কিনা সন্দেহ, সে ছেলে আজ একাধারে 3 বার সরি বলে ফেলল। কয়েক সেকেন্ড সাজের চোখে চেয়ে জবাবের অপেক্ষা করছিল সায়ান, কিন্তু সে জবাব দিল না। নির্বোধের মতো চেয়েছিল শুধু। সায়ান আর দেরি না করে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। পেছন পেছন চলে গেল দিবাও। ওরা গেলে সাজ সামনে দাঁড়ানো মাশফিকের পিঠের দিকে তাকিয়ে রইল। তার দুহাত শক্ত মুঠো, আর সামনে দাঁড়ানো অব্র শুকনো ঢোক গিলছে। মেঝেতে হাঁটাহাঁটি করে এতক্ষণের কাহিনী দেখা সুজি এবার লাফিয়ে টুলটার ওপরে উঠে বসলো।
মায়াভরা চাহনিতে দেখতে লাগলো মাশফিককে। বেচারা তার আদরের বোনকে আজ শত্রুর বাহুডোরে দেখেছে। শত্রুর সাথে পেরে উঠল না, সাজকে কিছু বলতেও পারবে না। আর সবচেয়ে কষ্টের যেটা, যাকে বলতে পারবে, যার সাথে দুনিয়ার রাগ খাটাতে পারবে, সে অব্রর কাহিনীটাই মাশফিক মিস করে গেছে। ও জানলো না ওর ছোট ভাই ওরই শত্রুর বোনের প্রেমে মজেছে। আহারে মাশফিক তালুকদার, আহারে। বাসায় ফিরে কপাল চেপে ধরে ড্রয়িং রুমের সোফায় বসে গেল সায়ান। কোনো কথা বলল না, কিন্তু দিবার চুপ থাকা কষ্টকর ছিল। নিজের ঘরে না গিয়ে ভাইয়ের সামনে দাঁড়ালো। মাশফিক তালুকদারের সাথে সায়ানের রেষারেষি ইতিমধ্যে ওর আর অব্রের জন্য সুখবর না। প্রথম দিনে বাইক পোড়ানো নিয়ে ঝামেলা, আর এরপর সাজের সম্বন্ধের দিনের মারামারি। দুই নিয়ে দুজনে বেশ ভালোই চিন্তায় ছিল। এর মাঝে আজকে আবার সাজকে কোলে তোলার কাহিনী, আবারও মাশফিকের মারমুখী আচরণ, আর সায়ানের ওর কলার ধরে হুমকি দিয়ে আসা। কোনো কিছুই দিবার অনুকূলে ঠিক ছিল না। যদি না সায়ান আজ লাইব্রেরিতে যেত, এসবের কিছুই ঘটত না ওখানে। তাই পুরো দোষটা ভাইয়ের কাঁধে চাপালো দিবা। ঈষৎ রাগ নিয়ে বলল, ঘোরার আর জায়গা পেলি না? জীবনে লাইব্রেরিতে পা না দেওয়া জীব, তুই আজ লাইব্রেরিতে গিয়েছিলি কেন? কপাল থেকে হাত নামিয়ে সায়ান বোনের দিকে তাকালো। দিবা আদতেও বুঝে ওঠেনি ওর ভাই কেন গণগ্রন্থাগারমুখী হয়েছিল। দাঁতে দাঁত চেপে অতি কষ্টে সায়ান সংবরণ করলো নিজেকে। চিবিয়ে চিবিয়ে জবাব দিল, তোর জানুকে দেখতে। মানে? গুনে গুনে 4টে ভাঁজ পড়ে দিবার কপালে। সায়ান কোলের কুশন পাশের সোফায় ছুঁড়ে মেরে উঠে দাঁড়ালো। খেচানো যে বলল, প্রেম করার জন্য আর ছেলে পেলি না? শেষমেশ ওই মাশফিক তালুকদারের ভাই। দিবা ঝোঁক গেল একটা। বুঝে উঠল সব শেষ, কিছুই করার নেই আর। অগ্নিয়গিরিতে ভূমিকম্পটা ওই তুলেছে, এখন অগ্নুৎপাত তো হবেই। কিন্তু দিবা তখনও বুঝে উঠল না ওরার অব্রর বিষয়ে সায়ান টের পেল কি করে। সামাল দেওয়ার ভঙ্গিতে শেষ চেষ্টাটা করতে আরও একটা ঝোঁক গলা ভিজিয়ে বলল, কি সব বলছিস? প্রেম কিসের? অভ্র আমার ক্লাসমেট। কি ধরনের ক্লাসমেটের নাম হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে জানো আর লাভ ইমোজি দিয়ে সেভ করা থাকে, তা আমার বেশ ভালো মতোই জানা আছে, তোকে বলতে হবে না। ধরাটা ঠিক কিভাবে খেয়েছে তা দিবার বুঝতে বাকি রইল না। আর কথা বলা এবার ভুলে গেল ও। সায়ান এক হাত কোমরে, আরেক হাত চুল উল্টে অস্থিরভাবে এদিক ওদিক দেখলো। ফের বোনের দিকে চেয়ে অবিশ্বাসী কণ্ঠে বলল, একটা কথা বলতে দিবা, তোর ক্লাসে বা আশেপাশে কি আর কোনো ছেলে ছিল না? আর কোনো জুৎসই, আচ্ছা জুৎসই লাগবে না, কোনো ল্যাংরা খোরা টোকেও কি এসে প্রপোজ করেনি তোকে? এত বড় হয়েছিস, কখনো কোনো সেলিব্রিটি ক্রাশও কি ছিল না তোর, যেখানে যার সাথে প্রেম করতে হতো আমাকে বলতি, আমি হ্যান্ডেল করতাম সবটা। এই শালা অভ্র তালুকদারি কেন? প্রেম শুরু 6 মাসের মধ্যে, যে ওর ভাই আর আমার ভাইয়ের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে তা কি আমি জানতাম? মনের কথাটা মনেই মাটি চাপা দিল দিবা। মুখে আর আনলো না, কথা বলার মুখই তো ওর নেই। বোনকে চুপ দেখে সায়ান দম নিল, গলা ঝেড়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এদিক ওদিক দুবার পায়চারি করে পুনরায় বোনের সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, আচ্ছা যা হওয়ার হয়েছে, তুই আমাকে ব্যাস এটা বল, এসবের শেষ কোথায়? আই মিন, তোদের ছেলেখেলা প্রেমের ভ্যালিডিটি আর কতদিনের? প্রসারিত চোখে দিবা ভাইয়ের দিকে চায়। সায়ান এমনভাবে চেয়ে আছে ওর দিকে, সে ধরে নিয়েছে অব্র আর ওর প্রেমটা নেহাতি সময় কাটানো আবেগ, কোনো রকমের ভবিষ্যৎ নেই এর। কিন্তু বিষয়টা তো এমন নয়, আর মিথ্যা বলার উপায় ওর নেই। তাই ভাইয়ের থেকে দৃষ্টি সরালো দিবা। থতমত কণ্ঠে বলল, সায়ান পুনরায় প্রসারিত চাইল। ওর 16 বছরের বোন ওর সামনে বসে ওকে জানাচ্ছে আর অব্র তালুকদারের প্রেমের সম্পর্কের স্থায়ী নাকি চিরন্তকালের জন্য। সায়ান হামিদ হাসি মুখে মাশফিক তালুকদারকে ট্রে ভরা মিষ্টি এগিয়ে দিচ্ছে। চোখের সামনে হেন দৃশ্য ভেসে উঠতেই তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল সায়ান, বলল, এখনই মশফিক তালুকদারকে আমার বিআই সাহেবের ট্রিট দেওয়া লাগবে? আটকে উঠে মাথা সর্বোচ্চ নিচু করে নিল দিবা। সামনে সমানে হাত কচলাতে লাগলো। বোনের ভয়ার্ত চোখ দেখে সায়ান চোখ বন্ধ করে নিল।
একটা দম ফেলে শান্ত করলো নিজেকে। তারপর চোখ মেলে দিবার হাত ধরে ওকে সোফায় এনে বসালো। কিচেনে গিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিজেও বোনের পাশে বসে গেল। সায়ান পানির গ্লাস এগিয়ে দিল দিবাকে। দিবা কাচুমাচু হয়ে বসেছিল, কিন্তু এবার অবাক হয়, এই ভাইকে তো ও নিজেও কোনোদিন পানি ঢেলে খাওয়ায়নি, আর সেই সায়ানি ওকে এভাবে পানি এগিয়ে দিচ্ছে। পানির গ্লাসটা হাতের নিচে 2 ঢোক খেয়ে ওটার সামনে টেবিলে রেখে দিল দিবা। সায়ান এবার ওকে বেশ নমনীয়তার সাথে বলল, দেখ দিবা, তোর প্রেম করো নিয়ে আমার কোনো সমস্যা নেই, কখনো ছিল না বা থাকবেও না। এই বয়সে একজনের প্রতি ভালো লাগা কাজ করবে, আবেগ আসবে, এমনটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তাই মায়ের হাজারবার বলা সত্ত্বেও আমি কখনো তোকে স্টক করিনি। উল্টো মাকে বলেছি তোর সাথে ফ্রেন্ডলি ব্যবহার করতে। আমি নিজেও মানহার বিষয়টা এই কারণে তোদের জানিয়েছিলাম, যাতে তুই বুঝতে পারিস আমাদের নিজেদের লাইফ নিয়ে সব ধরনের ভালো ডিসিশন নেওয়ার স্বাধীনতা আমাদের আছে। বাবা মা সেখানে কোনো আপত্তি করবে না, আর বাবা তো অলরেডি তোর বেস্ট ফ্রেন্ড। তাই আমার ধারণা ছিল তুই কোনো ভুল পথে যাবি না। তোর লাইফে কেউ চলে আসলে তুই নিজে থেকে আমাদের জানাবি। এজন্য কাল তোর ফোনে অপর টেক্সট নোটিফিকেশন দেখে আমি অবাক হয়েছিলাম। ভাবছিলাম আমরা বন্ডিং ঠিক কোথায় কমতে রেখেছে, যে তোর মনে হলো আমরা কখনো তোকে সাপোর্ট করবো না। এত স্বাধীনতা দেবার পরও তোর কেন মনে হলো তুই কাউকে পছন্দ করছিস, সেটা আমাদের জানানো যাবে না? আমাদের ভুলটা কোথায়? ভাইয়ের দিকে তাকিয়ে থাকতে গিয়ে চোখ ভরে উঠেছিল দিবার। সায়ানের বলা শেষ হলে পুনরায় মাথা নিচু করে নিল ও। 1 সেকেন্ড চুপ থেকে হুট করে শব্দ করে কেঁদে ফেলল। সায়ানের কথায় কোনোদিন ওর অপরাধ বোধ হবে, আর সেটাও এত বেশি, দিবা তো তা কোনোদিন কল্পনা করেনি। ওদিকে সায়ান বিমূঢ়। যখন ধমক দিল তখন কাঁদল না, এখন এত সুন্দর করে বুঝিয়ে বলার পর এভাবে কাঁদছে। নারী জাতির এই হিসেবে মিলল না ওর। বোনকে টিস্যু বক্স এগিয়ে দিল সায়ান। দিবা টিস্যুতে নাক মুছতে মুছতে অস্ফুট স্বরে বলল, কেন? মাথা মাথা তোর বোঝা লাগবে না। সোফায় গায়ে এলিয়ে দিয়ে বসলো সায়ান। গমগমে আওয়াজে বলল, লাইব্রেরিতে গিয়েছিলাম তোর চয়েস দেখতে, তোকে স্টক করতে না বা তোর জানুকে পেটাতে না। তুই যদি এসব ভেগ বইবে কাঁদতে থাকিস তো থাক, আই এম নট গোয়িং টু সে সরি। হ্যাঁ, আমাকে কেন সরি বলবি তুই? তুই তো সরি বলবি তোর শাহজাপুকে। সায়ান আটকায় ঘাড় কাত করে তাকিয়ে রইল বোনের দিকে। দিবা মাথা তুলো, লাল করা নাক চোখ আর ফোলানো গাল নিয়ে বলল, তা একবার না, 2বার না, 3বার। বনের থেকে দৃষ্টি সরায় সায়ান। লাইব্রেরির পুরো ঘটনা মনে পড়ে যায় ওর। পরে যেতে উদ্যত সাজের কোমর ধারা, বড় বড় চাহনি, কাঁধে সাজের হাত ওকে শূন্যে তুলে চুল থেকে নিচে নামানো। দিবা দেখলো ভাই ঢোক গিলছে। ও নিজে এবার সায়ানের দিকে পানির গ্লাস বাড়িয়ে দিল। সায়ান কিছুটা হতচকিতভাবে পানির গ্লাস হাতে নিল। 2 ঢোকে পুরো গ্লাস শেষ করে বলল, বাবা মাকে অভ্রের বিষয়ে এখনই কিছু বলিস না, যখন বলার হয় আমি বলে দেব। মাথা উপর নিচ করলো দিবা। সায়ান শার্টের বোতাম খুলতে খুলতে এক দৃষ্টিতে পানির গ্লাসের দিকে চেয়ে রইল। তবে ওর ভাবনা পড়ার কারণ দিবা অব্রনা নইবা মাশফিক। ওর ভাবনার কারণ সেই ভাষা ভাষা চোখের অধিকারিণী অব্র তালুকদার আর মাশফিক তালুকদারের বোন সাজ। রাত 11টা। ডিনার শেষে তালুকদার নিবাসের সবাই এখন যে যার ঘরে। মাশফিক নিজের ঘরে পায়চারি করতে করতে ফাইল দেখছিল। এর মাঝে দরজায় চুরি ঠুকরানোর আওয়াজ কানে আসে ওর। হাতের ফাইল আর চোখ বন্ধ করে ফেলল মাশফিক। একটা বড় দম নিয়ে চোখ মেলল। পেছন না ফিরে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? গুটি গুটি পায়ে ঘরে ঢোকে সাজ। সোজা এসে মাশফিকের সামনে দাঁড়ালো। বোনকে বরাবরের মতো স্থির দেখলো মাশফিক। সাজ সময় অপচয় করলো না, 2 হাতে ইশারায় বোঝালো, রাগ করেছিস? রাগ কানে করব? জবাবের পরিবর্তে উল্টো প্রশ্ন করে ফাইল সহ 2 হাত পেছনে বাঁধলো মাশফিক। সাজ আর চোখে ভাইয়ের পেছনে তাকালো। পুনরায় ভাইয়ের দিকে তাকিয়ে বুঝালো, তাহলে বাসায় ফেরার পর ঠিক মতো কথা বলিস না কেন? ব্যস্ত আমি, অফিস থেকে কাজ। হাত দিয়ে ভাইকে থামিয়ে দিল সাজ। বোনের প্রতিক্রিয়া দেখে মাশফিক হার মানল। চুপচাপ ফাইলটা বিছানায় ছুড়ল। নিরস দৃষ্টিতে চেয়ে রইল সাজের দিকে। সাজ বুঝল ভাইয়ের ভাব।
ও যে আবারও ঝামেলা না করতে মাশফিককে বোঝাতে এসেছে সেটা মাশফিক পছন্দ করবে না। তারই অগ্রিম প্রতিক্রিয়া দিচ্ছে সে। তবে দমতে প্রস্তুত ছিল না সাজ। হাত নেড়ে বোঝালো, এই যে আমি হাত পা না ভেঙে ঠিকঠাক তোর সামনে দাঁড়িয়ে আছি, এটা কি তোর পছন্দ হচ্ছে না? তুই চাচ্ছিলি আমি টুল থেকে পড়ে যাই? তোর এটা মনে হয়? না, এজন্যই বুঝছি না তুই রাগ কেন করছিস। তুই দেখলি না ও আমার হাত ধরেছিল? কারণ তুই ওনাকে মারতে গিয়েছিলি। কলার ধরার কথাটা আর তোলেই হলো না মাশফিকের। দ্বিতীয়বার হার মানল। অবশ্য এটা নতুন না, প্রতিবার মাশফিক রেগে গেলে এভাবেই সাজকে থামিয়ে দিয়ে যাবে। গোটা ঘটনাটাই এমনভাবে ওর সামনে তুলে ধরবে যে মাশফিকের মনে হবে এখানেই থেমে যাওয়া উচিত। সাজ ভাইয়ের চেহারা পরখ করলো, অতঃপর বোঝালো, গোটা ঘটনাটাই একটা দুর্ঘটনা ছিল। এই নিয়ে তুই ওই লোকের সাথে কোনো রকমের ঝামেলা করবি না, মনে থাকবে। বাধ্যানুগতর মতো মাথা উপর নিচ করলো মাশফিক। সাজ আশ্বস্ত হলো। মিষ্টি হাসির সাথে ভাইকে গুড নাইট বুঝিয়ে নিজের ঘরে চলে আসলো। সুজি তখন বিছানার ঠিক মাঝখানে চারদিক ছড়িয়ে ঘুমোচ্ছিল। দরজায় দাঁড়ানো সাজ কোমরে হাত দিয়ে হতাশায় মাথা ডানে বামে দোলালো। তারপর এগিয়ে গিয়ে আলতো হাতে তুললো সুজিকে। নিজে ঠিকঠাক মতো বসে ওকে শুয়ে দিল পাশে। কিন্তু সাজ পড়ার জন্য কোলের উপর বইটা রাখতেই সুজি এসে অতি আয়েসে বইয়ের ওপর বসে গেল। সাজ বুঝলো রাত বেড়েছে, সুজি এখন ওকে আর পড়তে দেবে না। নিচ থেকে বইটা সরিয়ে বেডসাইড টেবিলে রাখলো। ঘড়ি দেখার জন্য মোবাইলটা হাতে নিয়েছে। ঠিক তখনই ওর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে একটা। সাজের চাহনি প্রসারিত হয়। যথেষ্ট এডিট করে প্রোফাইলে ছবি যোগ করা মেসেজকারীকে চিনে ফেলল। কেননা ছবিটা সেই ভদ্রলোকের যার সাথে দুদিন আগে ওর সম্বন্ধ ভেঙেছে। সাজ দুদণ্ড সময় নিল। কিছু একটা ভেবে ওপেন করলো মেসেজটা। তাতে লেখা, সাজ, সেদিন তোমাদের বাসায় মায়ের কথার ওপর কিছু বলতে পারিনি। তোমার বা ভাইও আমাকে কিছু বলার সুযোগ দেননি। নিজের কাছে নিজেকে প্রচণ্ড ছোট লাগছে সাজ। আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। প্লিজ মানা করো না, প্লিজ। দুপুরে রান্নার তোড়জোড় চলছে তালুকদার নিবাসে। মিসেস মোশাররফের রান্নাঘর থেকে ঝাঁঝালো ঘ্রাণ, সাথে টুংটাক আওয়াজ বাসার সামনের রাস্তা অবধি চলে যাচ্ছে। বেলা 12টায় এ সময়টায় এ বাসা পুরুষ শূন্য থাকে। অব্র চলে যায় কলেজে, মাশফিক রেডিও অফিসে, আসিফ তার বইয়ের দোকানে, আর মোশাররফ তালুকদার থাকেন ভূমি অফিসে। দুপুরের খাবারটা একমাত্র আসিফই বাসায় এসে খেয়ে যায়। মিসেস মোশাররফ ব্যস্ত হাতে সে রান্নার কাজেই ব্যস্ত। পিচরঙা ছিপিচের ওড়নাটা আড়াআড়িভাবে গিট দিয়ে চুলগুলো উঁচিতে করে হাত খোপা করে সাজো রান্নাঘরে মায়ের হাতে নাতে কাজ করে দিচ্ছে। এতক্ষণ এটা সেটা কেটে ব্লেন্ড করে মাকে এগিয়ে দেওয়ার পর এবার সালাদের জন্য শসা কাটতে শুরু করেছে ও। মিসেস মোশাররফ খুন্তি নাড়তে নাড়তে এক পলক মেয়ের দিকে তাকালেন। সাজের কপালে বিন্দু বিন্দু ঘাম, চেহারার সামনে সরু এক গোছা চুল দুলছে। ডান হাতের পিঠে গলার দিকে ডলা মারল। শসা কাটতে কাটতে হুট করে সাজ মায়ের দিকে তাকালো। মাথা উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি দেখছো? এটুকু আমি করে নিতে পারবো, তুই গিয়ে গোসলটা কর। একেবারে শেষ করে দুজনেই কিচেন থেকে বেরিয়ে যাব, তুমি তোমার কাজ করো। দু হাতের ইশারায় সবটা বুঝিয়ে দিল সাজ। মিষ্টি হেসে পুনরায় মনোযোগ দিল নিজের কাজে। মেয়েকে দেখতে দেখতে মিসেস মোশাররফের হাতের গতি কমে আসে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরোতে চায়। সাজ কখনো কোনো কাজে তাকে একা ছাড়ে না। শুধু তারই না, কারো কাজে লাগতে পারলে ও সেটা করে দেবার সর্বোচ্চ চেষ্টাটা করে। ওর মতো যত্নশীল মেয়ে খুব কমই হয়। সব ভাবতে গিয়ে মিসেস মোশাররফকে আরও তাবৎ দুঃখ ঘিরে ধরে। তার এই গুণী মেয়েটাকে ওপরওয়ালা কেন আলাদা করে দুনিয়ায় পাঠালো? সবাইকে এত এত ভালোবাসতে জানা মেয়েটার জীবনে ভবিষ্যতের মানুষগুলো ওকে ভালোবাসবে তো? ওরে মিষ্টি মিষ্টি ইশারায় বিলিয়ে দেওয়া ভালোবাসা বুঝবে তো? আপা, ধ্যান ভাঙে মিসেস মোশাররফের। তাড়াহুড়ো করে চুলায় আঁচ কমিয়ে দিয়ে কিচেনের বাইরে তাকালেন তিনি। সাজও বাইরে তাকালো। সেখানে আসিফের 8.5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুবি দাঁড়ানো। ওকে দেখতেই মিসেস মোশাররফ দ্রুত পায়ে
বেরিয়ে আসলেন কিচেন থেকে, ব্যস্তভাবে বললেন, এ কি রুবি, তুই নিচে কেন? কিছু দরকার? রুবি এক পলক সাজের দিকে তাকালো, পুনরায় মিসেস মোশাররফের দিক ফিরে জোরালো হেসে বলল, না আপা, কিছু লাগবে না। ওপর একা একা ভাল লাগছিল না, তাই। কি যে করিস না, কল করে দিতি, আমি সাজকে পাঠিয়ে দিতাম। এখন আসিফ যদি এসে দেখে তুই সিঁড়ি ভেঙে নিচে নেমেছিস, আমি ওকে কি জবাবটা দিব? রুবি কোনো জবাব দিতে পারল না। আপাতত ওর তো সাজের সাথে কথা নেই, ওর কথা তো মিসেস মোশাররফের সাথে, তাই নিচু স্বরে বলল, আপা, একটা কথা ছিল তোমার সাথে। কি কথা? আচ্ছা চল, ওদিকে চল, ফ্যানের নিচে বসবি। সাজ, তরকারিটা দেখিস তো। এক সেকেন্ডের জন্য আজকে রুবিকে নিয়ে মিসেস মোশাররফ ড্রয়িং রুমের সোফায় বসালেন, তারপর নিজেও বসে গেলেন ওর পাশে। মৃদু হেসে টমেটো কাটায় মনোযোগ দিল সাজ। ও জানে ড্রয়িং রুমে মা চাচির মাঝে কি কথোপকথন হচ্ছে। সম্পর্কে চাচি হলেও রুবি বয়সে ওর খুব একটা বড় না। আসিফের সাথে ওর বিয়েটা একেবারে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ছিল। অনার্স শেষ করে আসিফ যখন কোনো চাকরি পাচ্ছিল না, মোশাররফ তালুকদারের কথা মতো সে বইয়ের দোকান দেয়। জন্মগত মাহারা রুবির বাবা ছিল আসিফের দোকানের পুরনো বইয়ের খরিদ্দার। লোক একদিন তো আকস্মাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তার জানাজায় সামিল হতে গিয়ে আসিফ রুবিকে প্রথমবার দেখেছিল। এরপর বাবার একমাত্র মেয়ে হিসেবে ওর দোকানের পুরনো বইয়ের খদ্দের হয়ে যায় রুবি। নিজেই সেখান থেকেই দুজনার চেনা জানা ভাব বন্ধুত্ব। এরপর একদিন মোশাররফ তালুকদারের অনুমতি নিয়ে আসিফ নিজেই বিয়ের প্রস্তাব দেয় রুবিকে। তালুকদার পরিবারের বিষয়ে সব জানাশোনা থাকায় অনাথ রুবি দ্বিমত করেনি। বিয়ের আগে ওর জীবন যতটা আয়েসহীন যত্নহীন ছিল, তার সবটুকু বদলে গেছে আসিফকে বিয়ে করার পর। তালুকদার নিবাসের ওপর তলায় একেবারে সাজানো গোছানো একটা সংসার পেয়েছে ও, পেয়েছে সব আদর ভরা সম্পর্ক। মিসেস মোশাররফের যত্নের মাঝে মাকে পেয়েছে, মোশাররফ তালুকদারের মাঝে পেয়েছে পিতৃতুল্য বটবৃক্ষের ছায়া। মাসফিক মাঝে মধ্যে বৌমা ডেকে ওপরতলায় গিয়ে রুবির খোঁজ খবর নেয়। অব্র দিনে অন্তত একবার হলেও ওর রুমে গিয়ে কথা বলে আসবে। আর আছে এবারই সবচেয়ে আদর ভরা মেয়েটা সাজ, সে সময়ে অসময়ে ছুটে দোতলায় চলে যাবে, রুবির মাথায় তেল দিয়ে দেবে, সদ্য পড়া বইয়ের সারসংক্ষেপ শোনাবে। এভাবেই রুবি তালুকদার নিবাসের মানুষগুলোর সাথে জড়িয়ে গেছে। বাবার মৃত্যুর পর সুতো কাটা ঘুড়ির মতো যার গন্তব্যহীন হয়ে ঘূর্ণিপাক খাওয়ার কথা, সেই ওটা কি করে যেন এতগুলো মানুষের সাথে জড়িয়ে গেছে। তাই হয়তো সব রকমভাবে এই পরিবারের সুখ চাই ও। আর এই সব রকমের মধ্যে অন্যতম একটা কারণ হতে পারে সাজের বিয়ে। আপা, ছেলেটা যে সাজকে কল করেছিল, ও কি তোমাকে কিছু বলেছে? কথার মাঝে কথাটা শুনে মিসেস মোশাররফ থামলেন। কিছুটা অবাকই হয়েছেন তিনি। কিচেনের তরকারি নামাতে থাকা মেয়ের দিকে এক পলক তাকালেন তিনি। পুনরায় রবির দিকে তাকিয়ে বললেন, তোকে কে বলল? কিছুক্ষণ আগে আমাকে কল করেছিল। ও সাজের সাথে দেখা করতে চায়, আমাকে বারবার অনুরোধ করছে আমি যেন সাজকে বোঝাই ওর সাথে কথা বলার জন্য। আমাকে তোমার দেবর ঘটনা সবই বলেছে আপা। তুমি একটু ভেবে দেখো, সেদিন যা বলার তা তো ছেলের মা বলেছিল। ও সময় অমন ভয়ঙ্কর কথা শুনলে কার মাথা ঠিক থাকে বলো? ছেলেটা নাকি বলেছিল ধীরে সুস্থে বসে কথা বলবে। ওর তো দোষ দেখছি না আমি, ওর ব্যাপারে আরেকবার চিন্তা ভাবনা করে দেখা যায় না? ড্রাই ফ্রুটসের কৌটা ধরে রাখা একটা হাত রুবির চোখের সামনে আসে। ছোট্ট করে দম ফেলল রুবি, কৌটাটা ধরে মাথা নিচু করে নিল। মিসেস মোশাররফ রুবির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে হেসে কিচেনে চলে গেলেন। চাচির গা ঘেঁষে বসে গেল সাজ, হাঁটুতে কোনোই ঠেকিয়ে, তাতে থুতনি গুজে হাসি মুখে চেয়ে রইল রুবির দিকে। রুবি কৌটোর মুখ খুলে দু চারটে বাদাম মুখে পুরল, তারপর সাজের দিকে চেয়ে বলল, ছেলেটা অপরাধ বোধে ভুগছে সাজ। সাজ সোজা হয়ে বসলো, দু হাতের ইশারায় উত্তর বোঝাতে যাচ্ছিল ও, কিন্তু থেমে গেল। রুবি তালুকদার নিবাসে এসেছে সবে 2 বছর হলো। সাজের সাংকেতিক ভাষা বুঝে উঠতে পারে না ও, তাই সেন্টার টেবিলে থাকা ফোন নিল সাজ। দ্রুততার সাথে কিছু একটা লিখে সেটা বাড়িয়ে দিল রুবির দিকে। রুবি হাত বাড়িয়ে ফোন নেয়। স্ক্রিনে লেখা
আমি বলে দিয়েছি আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই। দেখা কেন করবে না? সবটা তো শেষ, কি দরকার দেখা করার? শেষ কেন করে দিচ্ছ? ছেলেটার তো কোনো দোষ নেই সাজ। যা বলার ওর মা বলেছে, ও তো বলেনি কিছু। দমে গেল রুবি। সাজর কথা শেষ করার অপেক্ষায় নেই, মোবাইলে নিজের জবাব লিখতে শুরু করেছে ও। রুবি বুঝে গেল সাজকে থামানোর জবাব লিখছে, আর সাজের এই ব্যাপারটাই ওর পছন্দ না। ওর ধারণা একটা কথা বলতে না পারা মেয়ে কখনো আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবনের অধিকারিণী হতে পারে না। কেউ মনে করুক বা না করুক, বিয়ে না হওয়া অবধি সাজ এই পরিবারের জন্য বোঝা। স্বীকার করুক বা না করুক, ও তালুকদার নিবাসের প্রতিটা মানুষের গলার কাটা। ওর বিয়েটা হলে এই পরিবার অনেকটাই স্বস্তি পাবে। রুবি এই পরিবারের মানুষদের সেই স্বস্তিটুকু চায়, অথচ সাজ এদিক দিয়ে পুরোপুরি নির্বোধ হয়ে রয়। ওকে যেমন তালুকদার নিবাসের কেউ কখনো বিয়ে নিয়ে জোর করেনি, তেমনি ও সহজে কারোর সামনে যেতে চায়নি। অনেক বুঝিয়ে শুনিয়ে এবারের সম্বন্ধে রাজি করানো হয়েছিল সাজকে। অবশ্য পরিচিত পাত্রপক্ষকে বোঝাতে গিয়ে রুবিকেও অনেক পোহাতে হয়েছিল, তাই সেসব চেষ্টার এমন পরিণতি মানতে পারছে না ও। লেখা শেষে সাজ ফোন পুনরায় বাড়িয়ে দিল রুবিকে। তাতে লেখা, আমি একটু ব্যাকডেটেড মানুষ বৌমা। আমি মানি বিয়ে মানে আমার সম্পর্ক হবে এই সম্পূর্ণ পরিবারের সাথে, কিন্তু তারা এমন একটা পরিবার যারা মনে করে আমি বলতে জানি না বলে আমার কাছে শোনারই প্রয়োজন নেই। জেনে বুঝে এমন পরিবারে আমি কি করে জড়াই বলো? আর রইল বাকি ওনার দোষ থাকা না থাকা। আমি বলছি না উনি দোষী, কিন্তু উনি তখন কেন কিছু বললেন না? আমি তো বলতে জানি না। এখন আমার জীবনে আসতে চলা মানুষটাও যদি বলতে না জানে, আমি কি করে তাকে অবলম্বন বানাবো বলতে পারো? রুবি আর একটা শব্দ বলার মতো অবস্থাতে ছিল না। পড়া শেষ করে ফোনটা সাজকে নত মস্তিষ্কে এগিয়ে দিল। সাজ ওটা সরিয়ে রেখে রুবির হাত দু হাতের মাঝে নিল, চোখ দিয়ে ইশারায় বুঝালো। এসব নিয়ে এত ভেবো না। এই সহজ ইশারাটা বুঝলো রুবি, কিন্তু মানল না। চেহারা একটা নকল হাসি টেনে রাখলেও মনে মনে এইসব ভাবতে লাগলো ও। বিকেলের শেষ ভাগ, বড় রাস্তাটার মোড়ে অফিসের গাড়ি থেকে নামলো সায়ান। সপ্তাহে 3 দিন সন্ধ্যায় শো থাকে ওর, বাকি 3 দিন সকালে। আর এই 3 দিনে বিকেল 4টার মধ্যে ওর কাজ শেষ হয়। আজও তেমনটাই হয়েছে। সায়ান কানে এয়ারবাড কানে গুজে পা বাড়ালো বাসার দিকে, কিন্তু কিছু দূর আগানোর পর পা থামে ওর। এই রাস্তাটা 2 দিকে গেছে। হাতে ডানে এগোলে ওর নিজের বাড়ি, বামে গেছে তালুকদার বাড়ি। 2 সেকেন্ড গন্তব্য ঠিক করে নিল সায়ান। অদ্ভুত একটা হাসি দিয়ে মোবাইল পকেটে পড়ল, তারপর হেলে দুলে হাঁটা লাগালো বাম দিকে। হুইস্টলিং করতে করতে আশেপাশের বাড়িগুলো দেখতে দেখতে হাঁটছিল সায়ান। হুট করে একটা ক্রিকেট বল দ্রুত গতিতে উড়ে আসে ওর দিকে। বলটা সোজা সায়ানের চেহারা এসে লাগতে যাচ্ছিল। প্রস্তুত না থাকলেও কি করে যেন সেটা ক্যাচ করে নিল। হাত নামিয়ে দৃষ্টি তাক করলো সামনেই ক্রিকেট খেলতে থাকা অল্পবয়সী ছেলেগুলোর দিকে। বল ক্যাচ ধরা মানুষটাকে দেখে ব্যাট হাতে ধরে রাখা অব্র তালুকদার ঢোক গেল একটা, কিন্তু তাতে কোনো লাভ হলো না। সেকেন্ডের ব্যবধানে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া অব্রর গলা সেই শুকনো ঢোকে ভিজল না। এতক্ষণ একের পর এক 6 মেরে যাওয়া ছেলেটার এবার যেন নড়চড় করতেও কষ্ট হচ্ছিল। সায়ান যে ওর আর দিবার প্রেমের বিষয়ে সবটা জেনে গেছে, দিবা আগের দিনই মেসেজ করে বলে দিয়েছিল ওকে। এটা বলেছিল যে এ বিষয়ে সায়ানের আপত্তি নেই, সে হয়তো দেখা করতে পারে ওর সাথে। অব্র যেন মানসিকভাবে তৈরি থাকে, যতই আপত্তি না থাকুক সায়ান হামিদের স্বভাব সম্পর্কে আন্দাজ হয়ে যাওয়ার চিন্তায় অব্র পিছু ছাড়েনি। দিবা আর যে সায়ান হামিদের বোন, ওকে প্রপোজ করার আগে অব্র এটা জানতো, কিন্তু জানতো না সায়ান আসলে কেমন। আর প্রপোজ অ্যাকসেপ্ট করার পর দিবা ভাইয়ের সম্পর্কে যতটুকু বলেছিল অব্র তাতেই বুঝে গিয়েছিল রেডিও মস্তির যে হাস্যোজ্জ্বল মুখ হিসেবে ও সায়ানকে চেনে, লোকটা আসলে ততটা সুবিধার না। পেশাগত জীবনে হাসি মুখে পাবলিকের কল নিলেও ব্যক্তিগত জীবনে যে সে মূলত পাবলিকের কল বাজায়। দিবার সাথে যোগাযোগ যত বাড়ছিল, ভয় ততই অব্রকে অক্টোপাসের মতো
ঘিরে ধরছিল। আগে যদি ওর এসবের আন্দাজটুকুও থাকতো তাহলে হয়তো ও দিবার পাতো দূর চোখও বাড়াতো না। কেননা শুরুতে ওর একমাত্র ভয় ছিল মাশফিক। এই বয়সে প্রেমের কথা মাশফিক জানলে ওর গর্দান যাবে, এই ভয়ে ও কেবল মাশফিকের বিষয়ে সতর্ক থাকতো আর হিসেব করতো ভার্সিটিতে যাবার পর দিবার বিষয়ে সাজকে বলে ওকে দিয়ে বাবাকে বলাবে। ছোট চাচা আসিফের মতো মোশাররফ তালুকদার হয়তো ওর প্রেমও বিবেচনা করবেন। মাশফিক তখন আর কিছু বলতে পারবে না, কিন্তু সায়নের স্বভাব মাথায় বসে যাবার পর অব্রর হিসেব সব উল্টে পাল্টে যায়। এতদিন যাও ছিল দিবার মুখে শোনা, কিন্তু সাজের বিয়ে ভাঙা কাণ্ডের পর ওর ঘুমই উড়ে গেছে। বারবার মাথায় এসেছে শায়ন হামিদ সুবিধা লোক না, আর সে লোকটা জেনে গেছে ও তারই বোনের সাথে লুকিয়ে প্রেম করছে। দুশ্চিন্তায় আজ কলেজে গিয়েও ঠিকমতো পড়াশোনা মনোযোগ ছিল না অব্রের। দিবা হয়তো লক্ষ্য করেছিল সেটা। ব্রেকের সময় অনেক কিছু বলে ওকে বুঝিয়েছে। অব্র কোনো রকমে আশ্বস্ত হয়ে বাসায় ফিরেছিল। একটু মন ভালো করতে বেরিয়েছিল পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট খেলতে, কিন্তু মন আর ভালো হলো কই। নীলাভ ছাইরঙা শার্ট, কালো প্যান্ট পরিহিত লম্বা চওড়া যে মানব ওর সামনে বল হাতে দাঁড়ানো, সদ্য মুখস্থ করা দেহের 204টা হাড় যেন তার হাতেই গুঁড়ো গুঁড়ো হতে দেখছিল অব্র। শায়ন ওকে শূন্য তুলে পেটাচ্ছে। এই গেল হাতের হিউমেরাস। খটার শব্দে ভেঙে গেল রেডিয়াস আলনা। তারপর 3 টুকরা হলো অব্রের পায়ের ফিমার। টিবিয়া ফিবুলারও শেষ রক্ষা হলো না। আরেকটা ঢো গেলে অব্র। সামনে দাঁড়ানো শায়ান ওর দিকে চেয়ে হাতের বল অন্য এক ছেলেকে ছুঁড়ে মারল। বল ক্যাচ করে নেয় সে ছেলেটা। শায়ান আয়েশি কণ্ঠে বলল, মিস্টার তালুকদার, কথা আছে আপনার সাথে, চলুন কোথাও বসে কথা বলি। কোনো মতে ঘাড় ঘুরিয়ে সাথের ছেলেগুলোকে দেখল অব্র। পাশের জনকে হাতের ব্যাটটা অতি কষ্টে বাড়িয়ে দিয়ে অসহায়ের স্বরে বলল, বাসার কেউ খোঁজ করতে আসলে বলিস চা খেতে গেছি, কিন্তু আমি মূলত মারা খেতে যাচ্ছি। শেষ লাইনটা মুখে আনতে পারল না বলে বুকের ওপর পাথর অনুভব হলো অব্রর। ঠোঁটে হাসি ফুটলে ওর চোখে ফুটে ওঠে সীমাহীন বেদনা। ওর সাথের ছেলেটা ব্যাট হাতে নিয়ে মাথা দুলালো। শায়ন প্রসারিত হাসির সাথে হাত বাড়িয়ে এগোতে বলল অব্রকে। ব্যর্থ সৈনিকের মতো অব্র আগে আগে পা বাড়ায়। প্যান্টের পকেটে দুহাত ঝুঁকিয়ে শায়ন হেসে ওর পেছনে হাঁটা শুরু করলো, কিন্তু মোড় ঘুরে উঠতে ওদের দুজনেরই পা থামে। সামনের গাঢ় নীল সালোয়ার কামিজ পরিহিত রমণীকে দেখে অব্রর চোখ চকচক করে ওঠে, আর শায়নের হাসি স্থিমিত হয়ে যায়। হাসতে হাসতে সাথে হাঁটতে থাকা সুজির থেকে চোখ তুলে সামনে তাকালো সাজ। সুজিকে নিয়ে বেরিয়েছিল ও। ফেরার পথে এভাবে থামতে হবে তা তো ভাবেনি। সাজের চঞ্চল চোখ জোড়া একবার দেখলো অব্রকে, তো একবার পিছনে থাকা শায়ানকে। কোনো কারণ ছাড়াই ওর মস্তিষ্ক ওকে জানান দিল অব্র শায়ানের সাথেই কোথাও একটা যাচ্ছে, আর অবশ্যই সেটা ও চাইবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাজ ভাইয়ের হাত ধরলো আরেক হাতে। চলো বুঝিয়ে ভাইকে নিয়ে শায়ানকে পাশ কাটিয়ে চলে আসছিল ও। বেশ পাশ কাটানোই হয় সাজের, চলে আসা হয় না। দুপায়ে গোতেই পুরুষালী হাতের মুঠোতে নিজের হাতকে আটকে অনুভব করলো সাজ। মৃদু কেঁপে ওঠে দু চোখে। এক আকাশ বিস্ময়েতে পেছনে তাকালো, হয়ে রইল হতচকিত বিমূর্ত। শায়ান হামিদ তখন তার চিরচেনা গাছাড়া ভঙ্গিতে ওর হাত ধরে দাঁড়ানো। অব্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। দুটো হাতের বিপরীতে তখন পশ্চিমে হেলতে থাকা গোলাকার সূর্য বেলা শেষের ঘোষণা দিয়ে বিদায় নিচ্ছে সে। লালচে রঙের উজ্জ্বল আকাশের সাথে জানান দিচ্ছে এ সময়টাই নামি সাজ, এ সময়টা নামি শায়ান। সাজের ঘরের বড় জানালাটার সাথে ঠেকিয়ে কাঠের বেঞ্চ সদৃশ একটা বসার জায়গা করা। এই জায়গাটা মাশফিক আলাদা করে বানিয়েছে জানলা ধারে বোনের বই পড়ার জায়গা হিসেবে। আপাতত ওখানেই দোপা তুলে বসে আছে সাজ। বা হাতে পা জড়িয়ে ডান হাতের কোনোই হাঁটুতে ঠেকিয়ে কপাল চেপে ধরে চেয়ে আছে অব্রের দিকে। সাজের পাশে সুজিও আছে, তার চাহনিও অব্রের দিকে। আর অব্র কিছুটা সামনে পড়া টেবিলের সামনে চেয়ারে বসা।
টেবিলে থাকা ছোট উপন্যাসের বইটা নাড়াচাড়া করছে আর একটু পরপর আর চোখে বোনকে দেখছে ও। পরিবেশটা দেখে যে কারো শুরুতে এটাই মনে হবে এ ঘরে অব্র আসামি যে কিনা পুকুর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সাজ বিরোধী পক্ষের উকিল যে এখনই অব্রকে প্রশ্ন করে পাকড়াও করবে, আর সুজি মহামান্য বিচারপতি। ও ব্যাস বসে বসে সব শুনবে দেখবে। বেশ কিছুটা সময় পর পা নামিয়ে সোজা হয়ে বসলো সাজ। নূপুরের আওয়াজ কানে আসে অব্রর। চোখ তুলে সেদিকে তাকালো। সাজ ইশারায় বোঝালো, তুই ওই লোকের সাথে দেখা করে আসছিস? বোনের সোজা প্রশ্নে অব্র অবাক হলো না। আস্তে করে মাথা ওপর নিচে ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। সাজ ছোট্ট একটা শ্বাস ছাড়লো। মাগরিবের আজানে সে সময়টাই শায়ান হামিদ কেবল ওর হাত না শ্বাসও আটকে দিয়েছিল। নির্বিকার ভঙ্গিতে বলেছিল, গার্ডিয়ান সাচ্ছ আস, এজন্যই তোমার ভাইয়ের সাথে কথা বলতে চাইছে। মাগরিব পর ওকে মোড়ের দোকানে পাঠিয়ে দিও, নাহলে আমি তালুকদার নিবাসে আসবো। তবে আমার মনে হয় না তখন ব্যাপারটা খুব একটা ভালো হবে। বলা শেষে সাজের হাত ছেড়ে দিয়েছিল শায়ান। চলে গিয়েছিল ওখান থেকে। সাজের মনে হলো ওই সময় শুধু ওর হাত না, দম ছাড়া পেয়েছে। সুজিকে নিয়ে তৎক্ষণাৎ তালুকদার নিবাসে ফিরেছিল ও, কিন্তু অব্র নামাজের বেশ অনেকটা সময় পর ফিরেছে। অতএব এটা স্বাভাবিক যে সাজ বুঝে যাবে ওর ভাই এটুকু সময় কোথায় ছিল। ড্রয়িংয়ে সবার সন্ধ্যের চা নাস্তা শেষে ও তাই রুমে ডেকে নিয়ে এসেছে অব্রকে। সে সত্যি শায়ান হামিদের সাথে দেখা করে এসেছে শুনে সাজ শুধালো, কেন? উপায় ছিল না। কেন? কি এমন করেছিস যে তোর ওনার সাথে কথা বলা ছাড়া উপায় থাকবে না? নামিয়ে রাখা দৃষ্টি অব্র আবারও বোনের দিকে তুলল। বল মারার বিষয়টা সাজ আসার পথে শুনেছে হয়তো, তাই অবুঝের মতো ওটাকেই কারণ ধরে জবাবের আশায় বসে আছে সে। কিন্তু ওর কেনর জবাব তো ওটা না, আর ওকে সত্যিটাই বলতে হবে। ইতস্তত করতে করতে গলার পেছন দিকে হাত বুলালো অব্র। একটা ঢোক গিলে বলে ফেললো, তেমন কিছু না, সায়ান্ন হামিদের বোনের সাথে প্রেম করছি। তুতলিয়ে অতি কষ্টে তেমন কিছু না শব্দ দুটো যোগ করেছিল অব্র। তবুও ও যে কথাটার আগে তেমন কিছু না যোগ করলো সে কথাটা শুনে সাজ পাথর হয়ে যায়। ভাইয়ের দিকে অবিশ্বাসী চেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। দিবা যে শায়ানের বোন, এটা লাইব্রেরি থেকে আসার দিন ওকে অব্র বলেছিল। এর বাইরে আর কথা হয়নি ওদের। ছোট ভাই যে সেই ক্লাসমেটের সাথে প্রেম করছে এমন ধারার কিছু তো সাজ ভাবনাতেও আনেনি। সময় নিল সাজ, তারপর ধীরে ধীরে হাত নেড়ে বুঝালো, তুই দিবাকে? পুনরায় চোখ নামিয়ে নিয়ে অব্র মাথা উপর নিচ করে। ভাগ্যিস এই প্রশ্নটার জবাব এভাবে দেওয়া যায়, না হলে এটা তো মুখ দিয়ে কোনো মতেই বের করতে পারতো না। এই প্রশ্নে সাজের সামনেও নিজেই বোবা। বেশ কিছুটা সময় পর উঠে দাঁড়ালো সাজ। অব্র চোখ তুলে বোনকে দেখলো, অতঃপর আবারও চোখ নামিয়ে নিল। সাজ এসে ভাইকে ধরে দাঁড় করালো। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও সুজি যেন এবার মজা পায়। লাফিয়ে জানালার ওখান থেকে নেমে পড়া টেবিলে এসে চড়ে বসলো ও। এখান থেকে সাজ অব্র দুজনকেই কাছাকাছি মুখোমুখি দেখা যাবে। সাজ অব্রকে চড়থাপ্পড় দিলে সেটা 4K রেজুলেশনে দেখার তৃপ্তিও পাওয়া যাবে। কিন্তু সুজির মনোবাসনা পূরণ হলো না। অব্রর গালে কোনো চড় পড়ল না। সাজ বিস্ময় বজায় রেখে ভাইকে বুঝালো, কবে থেকে চলছে এসব? এসএসসির পরীক্ষার হলে পরিচয়, একসাথে সিট পড়েছিল, এরপর কথাবার্তা বাড়ে, দুইজনে একই কলেজে ফার্স্ট চয়েস দেই। ওর অবশ্য রেজাল্ট ভালো, চাইলেই শহরের বেস্ট কলেজটায় ভর্তি হতে পারতো, কিন্তু আমার জন্যই। চাউনি প্রসারিত হয় সাজের। ও জানতো ওর ছোট ভাই ছোটবেলা থেকে প্রচুর দুষ্ট, কিন্তু তাই বলে মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়ে যে সে প্রেমের সূচনা করে আসবে তা ওর কল্পনাতেও ছিল না। আবারও প্রশ্ন করলো, এটা তোর প্রেম করার বয়স? প্রেম করতে বয়স লাগে না আপুই। হ্যাঁ। ভঙ্গিতে কপালে ভাঁজ পড়ে যায় সাজের। আপন মনে দিনকালের হিসেব করতে লাগলো। এই তো সেদিন মায়ের কোলে তোয়ালে পেঁচানো একটা বাচ্চা ছেলেকে দেখেছিল। হুল্লোড় করতে করতে তালুকদার নিবাসের সবাইকে নিজের রাখা নাম বসিয়েছিল। বাচ্চাটাকে ওর দেওয়া নামে রাখা হয় অব্র। আধাত অব্রকে বড় হতে হতে সাজেই এত বড় হতে দেখলো। সেই অব্রই আজ নাকি ওর সামনে বসে ওকে প্রেমের
ইশতিহার দিচ্ছে? প্রেম করতে বয়স লাগে না? অব্র আর চোখ তুলে তাকাচ্ছে না। সাজ দ্রুত পলক ফেলে নিজেকে সামলালো, পুনরায় ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলো, বুঝালো, তুই জানিস তোর এই প্রেমের ফিলোসফি ভাইয়া বাবা বা চাচু জানলে কি হবে? ঝোঁক গেল অব্র। এই ঘটনা 3 তালুকদার জানলে কি হবে সেটা ওর চেয়ে ভালো আর কে জানে। কোনো মতে বলল, এজন্যই তো তোকে বললাম, তো তুই সামলে নিবি। তুই না আমার ভালো আপুই। সাজ অসহায়ের চোখে ভাইকে দেখলো। এত বছর তো ও সামলেই নিয়েছে, তবুও আজ বলার কিছুই পেল না, বা হয়তো বলল না। সামলে নেয়ার মতো কাজ করে সামলে নিতে বলতি। ছোট্ট একটা দম ফেলে হতাশা দূর করার চেষ্টা করলো সাজ, বুঝালো, আর ওদিকে দিবার পরিবার? ওর ফ্যামিলি অনেক স্বাধীন চেতা মনোভাবের। এসিপি বাপকে দিবা সময় বাপি বাপি করে তুলে রাখে। ওনাকে নিয়ে সমস্যা নেই, সমস্যা যা ছিল তা ছিল সায়ান্ন ভাইকে নিয়ে। কিন্তু শায়নের সাথে সমস্যা শব্দটাই সাজ আশা করেছিল। অব্রের কথা শেষ করার আগেই ওর মনে পড়ে যায় অব্র শায়নের সাথেই দেখা করে আসছে। অস্থিরভাবে ভাইয়ের থুতনি ধরল সাজ। অব্রর মুখ চেহারা ডানে বামে ঘুরিয়ে পর্যবেক্ষণ করে, হাত ধরে এপিট দেখতে লাগলো। অব্র বুঝলো সাজ দেখতে চাইছে শায়নকে কোথাও মেরেছে কিনা। বোনকে স্থির করতে তাই নরম আওয়াজে বলল, মারেনি, মেনেছে বুঝি। সাজ চমকে উঠে থেমে যায়। ওর মনে হলো অব্র ভুল বলেছে বা ও ভুল শুনেছে। শায়ন হামিদের সম্পর্কে ওর বলার কথা মানেনি, মেরেছে, কিন্তু ও বলছে উল্টোটা। সাজ ভাইয়ের চেহারা মনোযোগ দিয়ে দেখলো। অব্রর প্রতিক্রিয়া উল্টো বলার মতো ছিল না। এবার সাজের মনে হলো ওই তাহলে ভুল শুনেছে। জীবনে প্রথমবারের মতো ভয় হলো ওর। তবে কি বলার সাথে সাথে ওর শোনাতেও সমস্যা হচ্ছে? অব্র জোর করে একটুখানি হাসি ফোটালো চেহারায়, বলল, অবাক হয়েছিস না আপুই? আমিও হয়েছিলাম। ভাইয়াকে যেটুকু জেনেছিলাম আমি তো ভেবেই নিয়েছিলাম দেখা করতে গেলে কেলাবে ধরে, কিন্তু মারে টারেনি, বুঝলি, উল্টো বুঝিয়েছে। ভাইয়ের কথা সাজের এখনো বিশ্বাস হলো না। বলার ক্ষমতা না থাকায় বোঝার ক্ষমতাটা ওর বেশ সূক্ষ্ম, যার ফলে কোনো কথার কতটুকু গভীরতা সেটা ধরে ফেলে। ও ইশারায় শুধালো, কি বুঝিয়েছে? ব্যাস, ওই আমাদের বয়স কম। আর কিছু বলেনি? মুখে হাসি, বুকে ব্যথা। প্রচলিত লাইনটা মনে পড়ে গেল অব্রের। ওই জানে সাজের বিশ্বাস করার মতো কথাও বলেনি। অল্প বয়সী বোন কারোর সাথে প্রেম করছে এটা জানার পর কোনো ভাই তো ওই প্রেমিকের সাথে মধু মিশানো বাক্য ব্যবহার করবে না। শায়নও করেনি, অথচ আজকের মাগরিবের নামাজ শেষে মুনাজাতে এর বিপরীতটাই চেয়েছিল অব্র। মসজিদ থেকে বেরিয়ে ও যখন গুটি গুটি পায়ে মোড়ে চায়ের দোকানে গিয়েছিল, শায়ন তখন উল্টো পাশ হয়ে ফোনে কথা বলতে ব্যস্ত। বাম হাতে তার ফোন কানে ধরা, ডান হাতে জ্বলন্ত সিগারেট ঢোক গেল অব্র। এগিয়ে গিয়ে বলল, ভাইয়া। শায়ান পিছন ফিরল অব্রকে দেখে, পরে কথা বলছি বলে ফোন কাটলো। হাতের অর্ধেক জ্বলা সিগারেটটা আরও দুটো টান দিয়ে সেটা ধোয়া কাঁধের পাশে উড়িয়ে দিল। তারপর সিগারেটটা নিচে ফেলে সেটা পায়ে পিষে ডান হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। সামনের জনে নড়চড় দেখে অব্রর পাশাপাশি কাঁপন ধরে যায়। শায়ান ঘাড় কিঞ্চিত বাঁকিয়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতে ওকে জিজ্ঞেস করে, বয়স কত তোমার?